প্রিয়া সদ্য সরকারি চাকরি পেয়েছিল, সাথে সাথে নতুন ঘর আর নতুন কারও পেয়েছিল। কিছুদিনের মধ্যে প্রিয়া সব জিনিসপত্র গুছিয়ে মা বাবাকে নিয়ে নতুন ঘরে চলে আসে। ঘর তো দেখতে অপূর্ব ছিল, কিন্তু একটা জিনিসের চিন্তা হচ্ছিল। ও নিজের মাকে বলে, মা দেখো না, এই ঘরের পেছনে একটা বড় নালা। ওই নালাটা আমার একদম পছন্দ না, ওখান থেকে গন্ধ আসে খুব। আরে প্রিয়া, ছাড় না সেসব, দেখ ঘরটা কত বড়, আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না। আর আমরা এখানে ছাদে বাগানে সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দেব, তো চারিদিকে সুন্দর গন্ধ আসবে। হ্যাঁ, তাও ঠিক আছে। ঠিক আছে, এখন যা, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, না হলে চাকরিতে যেতে দেরি হবে। ঠিক আছে মা, কালকে চাকরিতে এমনিও প্রথম দিন, লেট হতে পারবো না। প্রিয়া খাবার খেয়ে নিচের ঘরে চলে যায় শুতে। আর ওর রুমও পেছন দিকে ছিল, আর ওর জানলা দিয়ে নালা পরিষ্কার দেখা যেত। রাত্রি ৩টের সময় ওর ঘরে হঠাৎ জানলা দিয়ে এক বাজে গন্ধ আসে, আর গন্ধটা এতটাই বাজে ছিল তাতে প্রিয়ার ঘুম ভেঙে যায়। ছি, এই বাজে গন্ধটা কোথা থেকে? প্রিয়া তাড়াতাড়ি লাইট জ্বালায়, তো দেখে ওর ঘরের জানলা খোলা আছে, আর গন্ধটা সেই নালা থেকেই আসছে। ওহো, মাকে তো আগেই বলেছিলাম যে নালাটা খুব বিপদে ফেলবে। এই নোংরা নালাটার কিছু একটা করতে হবে, তাও তাড়াতাড়ি। তবে আগে গিয়ে এই জানলাটা বন্ধ করি, না হলে গন্ধতে আমি মারাই যাব। প্রিয়া তাড়াতাড়ি যায় সেই জানলা বন্ধ করতে, কিন্তু তখনই হঠাৎ জানলার বাইরেও কোনো মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর সে সেই নালার পাশে দাঁড়িয়ে, কিন্তু অন্ধকারের জন্য মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হে ভগবান, এ আবার কে নালার পাশে দাঁড়িয়ে? না না, আগে আমি জানলাটা বন্ধ করি। প্রিয়া আগে জানলাটা ঝটপট বন্ধ করে আর মন দিয়ে সেই মেয়েটাকে দেখতে লাগে, কিন্তু তখনই সেই মহিলাটা নালায় ঝাঁপ দেয়। আর সেটা দেখে প্রিয়া ভয় পেয়ে জোরে জোরে চেঁচাতে লাগে, আরে আরে কেউ বাঁচাও, বাঁচাও মেয়েটাকে। ওর এই চেঁচানোর আওয়াজ শুনে ওর মা দৌড়ে ওর ঘরে আসে। কি হয়েছে মা, এরকম চেঁচালে কেন? মা, ওই নালার কাছে এক মহিলা দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে নালায় ঝাঁপ দিয়ে দিল। এই তো এখনই। এটা কি বলছিস আজেবাজে কথা? নির্ঘাত স্বপ্ন দেখেছিস? তুই খুব চিন্তায় আছিস না নিজের চাকরি নিয়ে, এই জন্যই তো এত উল্টো পাল্টা চিনতে হচ্ছে। একটা কাজ করি, আজ আমি তোর সাথে এখানে শুই, ঠিক আছে? কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, আমার কাছে এসো, খুব ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে। তো সেই রাতে প্রিয়া ওর মায়ের সাথে শুয়ে পড়ে আর সকাল সকাল অফিসের জন্য বেরোয়। আর ওর মা ঘরের কাজ করতে লেগে যায়। অনেকক্ষণ পর পুরো ঘর পরিষ্কার করে দেয়, কিন্তু প্রিয়ার সেই রাতের কথাটা ওনার চিন্তায় ঘুরছিল। তাই উনি ঘরের পেছনে নালার কাছে যান আর সেটাকে দেখতে লাগে। সত্যি এই নালা থেকে কি গন্ধ, আর এর আশেপাশে তো কোনো আর ঘরও নেই, তাই তো কেউ এটাকে পরিষ্কার করার কথাও ভাবিনি, কিন্তু এবার ভাবতে হবে। এটা বলে প্রিয়ার মা প্রিয়ার ঘরে চলে যায় আর সেখানে গিয়ে প্রিয়ার ঘর পরিষ্কার করতে লাগে। তখনই বাচ্চাদের খেলার আর চেঁচানোর আওয়াজ শুনতে পায়। এই বাচ্চাগুলো না কি জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে খেলছে। কিন্তু তখনই একটা কথা মনে পড়ে, একি এর আশেপাশে তো কোনো ঘর নেই, তবে এই বাচ্চাদের আওয়াজ কোত্থেকে এলো? প্রিয়ার মায়ের নজর তখন জানলার দিকে যায়, যেটা খোলা ছিল, আর আওয়াজও সেখান থেকে আসছিল। ও জানলা দিয়ে উকি মেরে দেখে তো অবাক হয়ে যায়। বাইরে দুটো বহুদূরে ছেলে খেলছে, তারাই তো চেঁচামেচি করছে। এটা দেখে প্রিয়ার মা ভয় পেয়ে যায় আর চেঁচাতে লাগে। প্রিয়ার মায়ের চেঁচামেচি শুনে ভুতুরে বাচ্চাগুলো ভয় পেয়ে যায় আর নালায় ঝাঁপ দিয়ে দেয়। তখনই সেখানে প্রিয়ার বাবা সঞ্জয় আসে। আরে সুশীলা, চেঁচালে কেন? কি হলো? আরে জানো, বাইরে দুটো ভুতুরে বাচ্চা দেখলাম, ওরা আমাকে দেখে নালায় ঝাঁপ দিয়ে দিল। কি? তুমি কি বলছো সুশীলা? এটা কি করে হতে পারে? আরে আমি একদম সত্যি বলছি, হয়তো কাল রাতে প্রিয়াও দেখেছে। তুমি কি সব কথা বলছো সুশীলা? এরকম বলো না, আর প্রিয়ার সামনে তো মোটেই বলবে না। ও তো বাচ্চা মেয়ে একটা, শুনে ভয় পেয়ে যাবে। এসব দেখে প্রিয়ার মা খুব ভয় পেয়ে যায়, কিন্তু প্রিয়াকে কিচ্ছু জানায় না। আর পরের দিন শিব নামের এক লোকের সাথে দেখা করতে যায়, আর ওর ঘর ওদের পাশেই ছিল, যে আশেপাশের নোংরা পরিষ্কার করত। দাদা, আপনি আশেপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করেন না? আমি বাড়ির পেছনে নালাটা পরিষ্কার করাবো। ওই যে দেখছেন। আরে না না বাবা,
আমি তো ওই নালার দিকে কোনোদিনই যাই না। আরে ওটা নালা নয়, ওটা ডাইনির বাড়ি। পরিবারের সাথে ওই নালাতেই থাকে। যে ওই নালা পরিষ্কার করতে যাবে, ডাইনি ওকেই পরিষ্কার করে দেবে। হ্যাঁ, বাপ রে বাপ, হেভি ডেঞ্জার। বাপ রে, আমি তো ওইখানে যাই না। এটা শুনে সুশীলার সন্দেহ সত্যি হয়ে যায়, আর ঘরে গিয়ে দেখে যে প্রিয়াও ঘরে চলে এসেছে। প্রিয়া, তোকে কিছু বলার আছে মা আমার। হ্যাঁ মা, বলো। মা, আমাদের ঘরের পেছনে যে নালাটা আছে, যেটা তোর রুমের জানলা দিয়ে দেখা যায়, আরে যেখানে তুই আগের দিন রাত্রিবেলা মেয়েকে দেখেছিলি, ওটা কোনো মহিলা নয়, একটা ডাইনি ছিল। আসলে আজকে আমি দুটো ভুতুড়ে বাচ্চাকে নালার পাশে খেলতে দেখেছি। মা, তুমি এসব কি বলছো? একদম ঠিক বলছি মা। পাশের বাড়ির লোকটা থেকেও তো জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। নালার ভেতরে একটা ভুতুড়ে পরিবার আছে, যেখানে ডাইনি তার 2 সন্তান নিয়ে থাকে। তাহলে আমরা কি করব মা? আমরা তো এখানে থাকতে এসেছি, এটা তো আমাদের জন্য ঠিক নয়। আমাদের ওই নালাটা পরিষ্কার করাতে হবে, না হলে বিপদ আরো বাড়বে। কিন্তু মা, যদি এতে ওদের রাগ হয় আর ওরা আমাদের মেরে দেয় তবে? তাও বটে, কিন্তু আর তো পথ নেই মা। তার জন্য কি ঘর ছেড়ে দেব? প্রিয়া এটা শুনে চিন্তায় পড়ে। তখন ওর মাথায় আইডিয়া আসে। ও কাউকে ফোন লাগায়, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি আসে। এই ট্রাকে কি আছে মা? আরে দেখোই না। প্রিয়া নিজের মাকে নিয়ে ঘরের পিছনে যায়, যেখানে সেই নালাটা ছিল। ট্রাক থেকে কিছু মজদুর আসে, যার হাতে সিমেন্ট ছিল। ওরা এক এক করে অনেক সিমেন্ট সেই নালায় ঢালতে লাগে, আর দেখতে দেখতে পুরো নালা সিমেন্টে জমে যায় আর পাথরের মতো শক্ত হয়ে যায়। এটা করার পর সবাই ওখান থেকে চলে যায়। তো মা, কেমন লাগলো আমার আইডিয়া? আরে বাহ, আমি সত্যি খুব গর্বিত। বেশ বুদ্ধি মা তোর। এখন থেকে সেই ডাইনি আর ওর পরিবার নালা থেকে বেরোতে পারবে না। তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে। আচ্ছা, কিন্তু আমরা যে আগের থেকেই বাইরে আছি। এটা শুনে সুশীলা আর প্রিয়ার মাথা খারাপ হয়ে যায়। ওরা ঘুরে দেখে যে পেছনের ডাইনি তার 2 বাচ্চাকে নিয়ে রেগে মেগে তাকিয়ে আছে। আমি তো এখনো পর্যন্ত তোদের কোনো ক্ষতি করিনি, কিন্তু তোরা আমার ঘরটাই ভেঙে দিলি আর আমার পরিবারকে সিমেন্টের ভেতর বন্দি করার চেষ্টা করেছিস। না, এবার তোদের আমি ছাড়ব না। এটা বলে ডাইনি সুশীলাকে গলা টিপে ধরে নালায় ফেলতে যাবে, তখনই পেছন থেকে প্রিয়ার বাবা আসে আর ডাইনিকে বলে, আরে না না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে এরকম করে মেরো না গো। আমি তোমাকে বোঝাচ্ছি, আমি তোমার বাড়ি একটা পুকুর কেন, বড় পুকুরে বানাবো, যেটা জঙ্গলের মধ্যে হবে, শহরের চেয়ে দূরে। সেখানে বাড়ি বানিয়ে পরিবারের সাথে শান্তিতে সুখে সংসার করবে তুমি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমার পুকুর বানিয়ে দে, আর আমি এখান থেকে চলে যাব। কিন্তু ততদিন আমি তোদের ঘরেই থাকবো, কারণ তোরাই তো আমার ঘরটা ভেঙেছিস। তাড়াতাড়ি আমার ঘর খালি করে দে। কি? কিন্তু এটা শুনে ডাইনি সুশীলার দিকে কটমটিয়ে তাকায়। তখনই প্রিয়ার বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, তোমরা এইখানেই থাকো কেমন, আর আমরা মিলে হোটেলে গিয়ে থাকবো। এরম করলে বিশ্বাস হবে। তারপর আর কি, প্রিয়াকে নিজের পরিবারের সমেত একটা হোটেলে থাকতে হয় 1 মাস। আর যেই পুকুর তৈরি হয়ে যায়, অমনি ডাইনি নিজের বাচ্চাদের নিয়ে সেই পুকুরে চলে যায়। আর এইভাবে প্রিয়া আর প্রিয়ার পরিবার নালায় থাকা ডাইনি আর তার পরিবারের হাত থেকে মুক্তি পায়। কিন্তু প্রিয়া আর ওর মা বাবা এই ঘটনা অনেক দিন পর্যন্ত ভুলতে পারে না। আর গভীর রাত হতেই দেখা যায় আজকের ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুড়ে বাচ্চাগুলোর সাথে খেলা করছে। সারা দিন বৃষ্টি হয়েই চলেছে। নদী, নালা, পুকুরের জল প্রায় ভর্তি। এই বর্ষার বৃষ্টিতে মাছেদের মহা আনন্দ। সেদিন সন্ধ্যাবেলায় বৃষ্টিটা তখন একটু থেমেছে। হারিকেন হাতে বলাই কেষ্ট কাকার বাড়িতে যায়। ও কেষ্ট কাকা, কাকা বাড়িতে আছো নাকি? আরে কি হয়েছে রে, অত ডাকাডাকি করছিস কেন? কাকা, আজ সারাদিন যা বৃষ্টি হয়েছে তাতে পুকুর থেকে প্রচুর মাছ উঠবে গো। চলো না গিয়ে ধরি।
কিন্তু মাছ ধরবি কোথায়? ও কাকা, চৌবাড়ির বাগানে চলো না গো, পাশেই তো রায়দের পুকুর। গতকাল যে ওই পুকুরে জালটা না পড়েনি তার নেই ঠিক, প্রচুর বড় বড় মাছ আছে। কিন্তু এই ভর সন্ধ্যাবেলা চৌবাড়ির বাগানে যাওয়াটা কি ঠিক হবে? গ্রামে এত পুকুর নদী থাকতে ওই চৌবাড়ির বাগান? তুমি তো সাহসী মানুষ, তাই তো আমি সোজা তোমার কাছে এলুম। তুমি এ কথা বলছো? আরে কাকা, কিছু হবে না গো, চলো না। ঠিক আছে ঠিক আছে, চল তবে। এই কথা বলে কেষ্ট কাকার সাথে বলাই বৃষ্টি ভেজা সন্ধ্যায় মাছ ধরতে চৌবাড়ির বাগানের দিকে হাঁটা শুরু করে। বৃষ্টি থামায় ঝিঝি পোকাগুলো মনের আনন্দে ডাকছে, আর তার সাথে সাথে সুর মিলিয়ে ব্যাঙগুলোও ডেকে চলেছে। তারা দুজন চৌবাড়ির বাগানে প্রবেশ করতেই, ও কাকা, তুমি না আগে আগে চলো, আমি তোমার পিছনে থাকবো। ওহ, এই মেছুরে মাছ ধরতেও ছাড়বে না, আবার ভয়ও পাবে। চৌবাড়ির বাগানে হাঁটতে হাঁটতে হারিকেনের আলোয় কেষ্ট কাকা দূরে কিছু একটা গাছের আড়ালে লুকিয়ে পড়তে দেখে, কিন্তু সে কথা বলাইকে বলে না, শুধু বলে, বলাই, মাছ কই রে? এখানে তো একটাও মাছ ওঠেনি। আর একটু এগিয়ে চলো, মাছ তো আমরা রায়পুকুর ধারে পাবো গো। তারা চৌবাড়ির জঙ্গল পেরিয়ে রায়পুকুরের কাছাকাছি যেতেই দেখে পুকুর থেকে বেশ কিছু মাছ পাড়ে উঠে এসেছে। কাকা, বৃষ্টিতে পুকুর পাড়ে অনেক মাছ উঠেছে গো, তাড়াতাড়ি মাছগুলো ঝোলায় ভরি, চলো চলো। তারা দুজন মাছগুলো কুড়িয়ে ঝোলায় ভরতে থাকে। ঠিক তখনই চৌবাড়ির জঙ্গলের গভীর থেকে ভেসে আসে বাচ্চার কান্নার শব্দ। তখনই তারা মাছ ধরা থামিয়ে শব্দটা ভালো করে শুনতে থাকে। কাকা, বাচ্চার কান্নার শব্দ গো, তুমি শুনতে পেলে? আর যে কটা মাছ আছে তাড়াতাড়ি ঝোলায় ভরে বাড়ি ফিরে চল, আর লোভ করা ঠিক হবে না। এই কথা বলে তারা মাছ কুড়িয়ে যেই ঝোলায় ভরতে যায়, তখন হঠাৎই পুকুরের জলে বিরাট কিছু একটা পড়ার শব্দ আসে। এইসব কি হচ্ছে গো কাকা? পুকুরের জল থেকে এত জোরে যে আওয়াজ এলো, কিন্তু জল তো একটুও নড়ছে না। আর কোনো দিকে তাকাবি না, মনে হয় আশেপাশেই তারা আছে। এই তুই একটা মাছ কুড়িয়ে তাড়াতাড়ি চল এখান থেকে। তারা মাছ ঝোলায় ভরে চৌবাড়ির জঙ্গল দিয়ে ফিরতে থাকে। ঠিক তখনই তারা দুজন দেখতে পায় জঙ্গলে দুটো বাচ্চা ভূত ঘুরে বেড়াচ্ছে, আর দূরে এক গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখছে এক ভয়ঙ্কর ডাইনি। বলাই, এখানে দাঁড়িয়ে পড়লে বিপদ আরো বাড়বে। তুই আমার পিছু পিছু ধীরে ধীরে হাঁটতে থাক। বাচ্চা ভূতগুলো মাছের গন্ধ পেতেই খিলখিল করে হেসে ওঠে। তারপরেই বাচ্চা ভূতগুলো তাদের দিকে এগিয়ে আসে। তখনই কেষ্ট কাকা বুদ্ধি করে একটা মাছ বাচ্চা ভূতগুলোর দিকে ছুঁড়ে দেয়। কাকা, আমরা আজ বেঁচে বাড়ি ফিরতে পারবো তো? বাচ্চা ভূতগুলো এখন মাছ খেতে ব্যস্ত, তাড়াতাড়ি চল এখান থেকে। এই কথা বলে তারা দু পা এগোতেই তাদের সামনে বেরিয়ে আসে ওই ভয়ঙ্কর ডাইনি। সব মাছ তোরাই নিয়ে যাবি, আমায় দিবি না? এই দেখে কেষ্ট আর বলাই, পালারে বলাই, এখানে আর এক মুহূর্ত নয়, পালা। তাদের ঝোলা সেখানেই ফেলে রেখে কোনো রকমে দৌড়ে তারা চৌবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে আসে। আজ খুব বাঁচান বেঁচেছি কাকা। ওই বাচ্চা পোতা চৌবাড়ির জঙ্গলে আমাদের যাওয়া উচিত হয়নি, তোমার কথাই শোনা উচিত ছিল। এর পরের দিন সকালে, কই গো শুনছ, বাচ্চাটার যে খুব জ্বর, কালকে সারা রাত কেঁদেছে, একটুও ঘুমোয়নি। একবার ডাক্তারের কাছে নিয়ে গেলে হতো না? এমন জ্বর সব বাচ্চার হয়, অত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, ও ঠিক সেরে যাবে। এই কথা বলে দীপক কাজে বেরিয়ে যায়। দুপুরবেলা বাচ্চাটির আরো জ্বর আসে। বাচ্চাটি খুব কাঁদতে থাকে। তার মা তাকে কিছুতেই থামাতে পারে না। মেয়েটা সারা দিন রাত কেঁদেই চলেছে, একটু চুপ করাতে পারো না? মা, ওর জ্বর একটুও কমছে না,
মনে হয় ওর খুব কষ্ট হচ্ছে। শিশু তো মুখে বলতে পারছে না, তাই কেঁদেই চলেছে। একবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ালে জ্বরটা কমে যেত মা। আমি কি ছেলে মানুষ করিনি নাকি? অমন জ্বর আমার ছেলে মেয়েদেরও হতো। ও জ্বর এমনি ঠিক হয়ে যাবে। তুমি এখন ওকে পেট ভরে খাইয়ে দাও, দেখবে কান্না থেমে যাবে। কবিতা তার বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। শাশুড়ি মায়ের কথা মতো তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে একটুও খেতে চাইছে না। এই দেখে কবিতার শাশুড়ি, তুমি কেমন করে বাচ্চা মানুষ করবে কে জানে, ঠিক করে খাওয়াতে পর্যন্ত পারো না। দাও দাও দেখি আমি খাইয়ে দিই। কবিতার শাশুড়ি তার বাচ্চাকে কোলে নিয়ে একটু জোর করেই খাওয়ানোর চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তেই খাবার বাচ্চাটির গলায় আটকে যায়। এ কি মা, আমার মেয়ে ওই রকম করছে কেন? ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে। বাচ্চাটির মুখ থেকে একটুও কান্নার শব্দ বের হয় না। সে ধীরে ধীরে নেতিয়ে পড়ে। এ কি হলো আমার সোনা মায়ের? এ কি হলো? ও কাঁদছে না কেন? ও চোখ খুলছে না কেন? কি হলো ওর কি হলো? কবিতার কান্নাকাটির আওয়াজ শুনে তাদের বাড়িতে কিছু প্রতিবেশী ছুটে আসে। অবশেষে বৈদ্যকে ডেকে নিয়ে আসা হয়। বৈদ্যমশাই বাচ্চাটিকে ভালো করে দেখেন, তারপর বলেন, না, বাচ্চাটা আর নেই। জ্বরের কারণে খেতে না পেরে দম আটকে মারা গেছে। এই কথা শুনে কবিতা কান্নায় ভেঙে পড়ে। দীপকও ততক্ষণে খবর পেয়ে বাড়ি ফিরে এসেছে। আমার মেয়ের কি হয়ে গেল? কবিতা, আমি কেন যে তোমার কথা শুনলাম না? কেন শুনলাম না? একবার যদি ডাক্তার দেখিয়ে নিতাম, তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। আর কেঁদে কি হবে দীপক? যা হবার তা হয়ে গেছে। অনেকটা বেলাও হয়েছে, এরপর সন্ধ্যা হয়ে যাবে। আলো থাকতে থাকতে ওকে চৌবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে যে। এরপর সাদা কাপড়ে মুড়ে বাচ্চাটিকে চৌবাড়ির জঙ্গলে নিয়ে যাওয়া হয়। শিশুরা মারা গেলে তাদের দাহ না করে এই চৌবাড়ির জঙ্গলেই সমাধি দেওয়া হয়। দীপক, এবার বাচ্চাটিকে তুই শুইয়ে দিয়ে এক মুঠো মাটি দে। আমার বুকটা ফেটে যাচ্ছে কেষ্টদা। আমার ভুলে এ কত বড় ক্ষতি হয়ে গেল। আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? কাঁদিস না, এবার বাড়ি ফিরে চল। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখানে থাকা আর ঠিক হবে না। এরপর চৌবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে সবাই যে যার বাড়ি ফিরে যায়। আর গভীর রাত হতেই দেখা যায় আজকের ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুড়ে বাচ্চাগুলোর সাথে খেলা করছে, আর পাশে বসে তাদের খেলা দেখছে এক ডাইনি। তাকে সমাধি থেকে বের করে আনলেই সে তাকে আবার মা বলে ডাকবে। তাই ধীরে ধীরে সে তার ছেলের মৃতদেহটা তুলে আনে। রামচন্দ্রপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে পলাশ ও অমর, এই দুই ভাই তাদের স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করত। পলাশ ও প্রমীলার একমাত্র ছেলে তাতান। অমর ও অর্পিতার 3 বছরের একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তুলি। তারা সবাই মিলে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। একদিন সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তখন তুলি মা, এই সব দুধটা ঢক ঢক করে খেয়ে নাও। খেয়ে দাদার সাথে গিয়ে তুমি খেলো। না মা, আমি দুধ খাবো না। দুধ খেতে একদম ভালো লাগে না। না তুলি, তা বললে কি করে হবে? তুমি আমার সোনা মেয়ে না, দুধটা খেয়ে নাও। এই কথা বলে অর্পিতা তুলিকে দুধটা খাইয়ে দেয়। তারপর তুলি খেলবে বলে তাতানের ঘরের দিকে যায়। তাতান তখন বসে বসে কাগজের নৌকা বানাচ্ছিল। দাদা, এই দাদা, তুই কি বানাচ্ছিস রে? বনু, এই দেখ, আমি কি সুন্দর কাগজের নৌকা বানিয়েছি। চল আমরা বাইরে উঠানের জলে এগুলো ভাসাই। এই কথা বলে দুই ভাই বোন মিলে বাইরের উঠোনে জমে থাকা জলের মধ্যে কাগজের নৌকোগুলো ছেড়ে দেয়। এই দাদা, এখানে তো নৌকোগুলো চলছেই না। হ্যাঁ রে বনু, এখানে তো বেশি জল নেই।
চল বনু, আমরা বাড়ির পিছনের ওই পুকুরটায় যাই, ওখানে এই নৌকাগুলো ভালো ভাসবে। কিন্তু দাদা, মা আর জেঠিমণি জানলে তো খুব বকবে। আরে কিচ্ছু হবে না, তুই চল না। এরপর দুই ভাই বোন মিলে তাদের বাড়ির পিছনের পুকুরটাতে যায় এবং তুলিকে পাড়ে দাঁড় করিয়ে রেখে তাতান ঘাটে একটু নিচে নেমে তুলির দিকে তাকিয়ে বলে, বনু, তুই ওখানে চুপটি করে দাঁড়া, একদম এদিকে আসবি না, এলে পড়ে যাবি কিন্তু। তুই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি নৌকাগুলো জলে ছেড়ে দিই। এই কথা বলে তাতান কাগজের নৌকোগুলো যেই জলে ভাসাতে যায় অমনি হঠাৎ পা পিছলে পুকুরের অথই জলে পড়ে যায়। বাঁচাও, 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 বাঁচাও। এই দাদা, তোর কি হলো? তুই অমন করছিস কেন? উঠে আয় না দাদা, আমার খুব ভয় করছে দাদা, উঠে আয় না তুই। এই দাদা। কিন্তু তাতান হাবুডুবু খেতে খেতে ধীরে ধীরে অতই জলে তলিয়ে যায়। দাদা উঠে আসছে না দেখে তুলি খুব ভয় পেয়ে যায়। এই দাদা, তুই কোথায় গেলি? উঠে আসছিস না কেন? আমার খুব ভয় করছে দাদা। মার জেঠিমণি তো আমাকে খুব বকবে। এই দাদা, 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 তুই কোথায় গেলি? তুলি প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে তাদের বাড়ি চলে যায় এবং ভয়ে কাউকে কিচ্ছু না বলে ঘরের এক কোণে চুপটি করে বসে থাকে। তারপর বেশ কিছুক্ষণ কেটে যায়। ছেলে মেয়ে দুটোকে কোথাও দেখতে না পেয়ে অর্পিতা বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন, দিদি ভাই, ও দিদি ভাই, তাতান আর তুলিকে কোথাও দেখেছো? সেই সকালবেলা দুটোকে খেলতে দেখেছিলাম, এত বেলা হয়ে গেল, কোথায় যে গেল দুটোতে? কোথায় আর যাবে, দেখ হয়তো বাগানে খেলা করছে। না গো দিদি ভাই, আমি তো বাগানেও দেখে এলাম, ওখানেও নেই। তারপর দুই যা মিলে গোটা বাড়িতে তাতান ও তুলিকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও দেখতে পায় না। বেশ অনেকটা সময় কেটে যায়। খবর পেয়ে পলাশ ও অমরও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সবকিছু শুনতেই সবাই মিলে তাতান ও তুলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর একটি মুদির দোকানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কাকা, ও কাকা, তুমি তাতান ও তুলিকে কোথাও দেখেছো গো? না রে, এইদিকে তো ওরা আসেনি। দাদা, ওইদিকে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলছে, চলো ওদের গিয়ে জিজ্ঞাসা করি। তারপর তারা ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর কাছে যায়। ছেলে মেয়েগুলো তখন টায়ার নিয়ে খেলছিল। এই, তোরা তাতান ও তুলিকে কোথাও দেখেছিস? না গো কাকা, ওরা তো আজ খেলতে আসেনি। তবে পটাই বলছিল ওরা নাকি কাগজের নৌকা বানিয়ে তোমাদের বাড়ির পিছন দিকে ওই পুকুরটার দিকে যাচ্ছিল। এই কথা শুনে তারা সবাই মিলে তাদের বাড়ির পিছনের পুকুর পাড়ে যায়। আর সেখানে গিয়ে তারা যা দেখে তাই দেখে তাদের গোটা শরীর কেঁপে ওঠে। তারা দেখে তাতানের মৃতদেহ পুকুরের জলে ভেসে উঠেছে। তাতান! কি সর্বনাশ হলো আমাদের, কি সর্বনাশ হলো। তারা সবাই পুকুর পাড়ে কান্নায় ভেঙে পড়ে। তাদের চিৎকার শুনে গ্রামের সব লোক জড়ো হয়ে যায় এবং তাতানের মৃতদেহটা জল থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উঠানে শুইয়ে দেয়। তাতান, উঠে বস বাবা, চোখ খোল সোনা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি। আমি ডাকলে ও চোখ খুলবে, এক্ষুনি উঠে বসবে। চোখ খোল সোনা, ভাত খেতে হবে, অনেক দেরি হয়ে গেছে বাবা। ওঠ ওঠ তাতান, ওঠ। দিদি ভাই, সামলাও তুমি নিজেকে, আমাদের তাতান যে আর নেই, আর কোনো দিন চোখ খুলবে না আমাদের তাতান। চুপ, একদম চুপ, কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি। তখন গ্রামের একজন লোক পাশ থেকে বলে, না না, আমাদের আর দেরি করাটা ঠিক হবে না, সন্ধি হওয়ার আগে আমাদের সব কাজ মিটিয়ে ফেলতে হবে।
চলো চলো, এবার ছেলেটাকে চৌবাড়ির বাগানের দিকে নিয়ে যাই। তারপর গ্রামের সবাই মিলে তাতানকে তুলে নিয়ে চৌবাড়ির বাগানের দিকে যায়। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না ওকে, ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি। প্রমীলা পাগলের মতো কাঁদতে থাকে। ঠিক তখন সবার কান্না শুনে তুলি বাইরে বেরিয়ে আসে। তোমরা দাদাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না দাদাকে। এই দাদা, দাদা আমি কার সাথে খেলবো? তোমরা নিয়ে যেও না দাদাকে। সবাই মিলে চৌবাড়ির বাগানে বাচ্চা ছেলেটির সমাধি দেওয়ার শেষকৃত্য সম্পন্ন করে। এই চৌবাড়ির বাগানে শুধু মৃত শিশুদেরই সমাধি দেওয়ার জন্য আনা হয়। এদিকে প্রমীলা ছেলের শোকে সারা দিন কান্নাকাটি করে। খাওয়া দাওয়া বন্ধ করে সে শয্যাশায়ী হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যে সেও মারা যায়। তাদের বাড়িতে এক দীর্ঘ শোকের ছায়া নেমে আসে। এমনই একদিন, তোর কিচ্ছু হয়নি বাবা, তোর কিচ্ছু হয়নি। এক্ষুনি এক্ষুনি তোর মা তোকে এখান থেকে তুলে নেবে, তোকে সুস্থ করে দেবে এক্ষুনি। এই দেখ বাবা, এক্ষুনি। এই কথা বলে প্রমীলার আত্মা মাটি সরাতে থাকে। সে ভাবে তার ছেলে এখনো জীবিত। তাকে সমাধি থেকে বের করে আনলেই সে তাকে আবার মা বলে ডাকবে। তাই ধীরে ধীরে সে তার ছেলের মৃতদেহটা তুলে আনে, তাকে জড়িয়ে ধরে আদর করে, চিৎকার করে ডাকে, কিন্তু তাতান আর জেগে ওঠে না। এমনই একদিন রাতের বেলায় তুলি যখন তার মায়ের পাশে ঘুমিয়েছিল। বনু, এই বনু, বনু। দাদা, তুই এসেছিস? কিন্তু এত রাতে তুই কোথা থেকে এলি? আর এতদিন তুই কোথায় ছিলিস? এই তো চৌবাড়ির বাগানে। আয়, এখানে আয়, আমরা দুজন খেলবো, খুব মজা হবে। কিন্তু এত রাতে গেলে তো মা বকবে। আরে কিচ্ছু হবে না, আয় না, ওখানে আমার মাও আছে। ঠিক তখনই তাতানের আত্মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দাদা, জেঠিমনিও তোর সাথে আছে? হে দাদা, তুই কোথায় গেলি? দাঁড়া দাঁড়া দাদা। তুলিও তখন উঠে তাতানের পিছু পিছু যেতে থাকে। তখনই অর্পিতারও ঘুম ভেঙে যায়। তুলি, এই তুলি, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি। মা, দাদা আমাকে খেলতে ডাকছে চৌবাড়ির বাগানে। ওখানে নাকি জেঠিমনিও আছে। তুলির মুখে এই সব কথা শুনে অর্পিতার হাড় হিম হয়ে যায়। সে ভয়ে তুলিকে জড়িয়ে ধরে। কেউ নেই, কেউ কোথাও নেই। তুই কোথাও যাবি না, তুই সব সময় আমার কাছে থাকবি। তারা যে তোকে খুব ভালোবাসতো মা, তাই যে ওরা তোকেও টানছে। এইরকম গ্রামের অনেকেই রাতের বেলায় ওই চৌবাড়ির বাগানে এক মা আর তার ছেলেকে ঘুরতে দেখে। কখনো তারা কাঁদে, আবার কখনো ছেলেটি মাকে জড়িয়ে ধরে খেলিয়ে হাসতে থাকে। আর 11 বছরের বাচ্চা অথর্বের সাথে ভ্যাকেশন থেকে ফিরছিল। সোহম যেন কিছু একটা চিন্তা করছিল আর তার মাথা কুঁচকে ছিল। বাবা, তুমি জোরে গাড়ি চালাচ্ছ কেন? এমনিতেই ছুটি থেকে তাড়াতাড়ি আসতে হলো, তারপর তোমার এত তাড়া কিসের? সোহম ঠিকই তো বলছে ও, তুমি আরাম করে চালাও, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। আর এই তাড়াতাড়ি করার কোনো কারণ? সোহম কিছু একটা ভাবে আর তারপর নিজের চিন্তাকে হাসিতে লুকিয়ে ফেলে আর বলে, আরে মা, ছেলে কিচ্ছু বোঝে না। ও আরে কালো পাহাড়ের জঙ্গল এটা, বুঝেছো? আর রাত হয়ে গেছে, সেই জন্য পালাচ্ছি। তোমরা চিন্তা করো না, এই রাস্তা যেই পার হয়ে যাব তারপর নর্মাল ড্রাইভার আবার করব। ঠিক আছে, যেমনটা তুমি চাও। আমার জীবন তো তোমারই বটে। আরে লাভি ডাবি করা তো বন্ধ করো তোমরা এবার। অথর্বের এইটুকু বলা মাত্রই সোহম আর আনিশা হাসতে শুরু করে আর তার চিন্তা সরে যায়। তক্ষুনি একটা লোক ওখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। সোহম তাড়াতাড়ি ব্রেক লাগায়, যার কারণে গাড়ি গাছের সাথে ধাক্কা খায়। অনিশা, অথর্ব, সরি, সামনে একটা লোক ছিল। আর
আনিশা সোহমের পেছনে এরকম একটা কিছু দেখে যার কারণে তার চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে ওঠে। একটা লোক এতটাই ভয়ানক যাকে যদি রাক্ষসের নাম দেওয়া হয় তাহলে ভুল হবে না। কি হলো অনিশা? সোহম কিছু বুঝতে পারতো বা ভাবতে পারতো, তার আগেই সেই হাত দরজা ভেঙে সোহমকে জঙ্গলে টেনে নেয়। এই ভয়ঙ্কর দৃশ্যটা অথর্ব বড় বড় চোখে দেখে আর অ্যাক্সিডেন্টের কারণে অজ্ঞান হয়ে যায়। কোথায় হারিয়ে গেছো অথর? আজকে তো আমাদের কনভোকেশন, তাহলে উদাস কেন বলো? বিজয় আর অথর্বের ছোট্টবেলার বন্ধুত্ব। রাজ আর দিব্যা কলেজ ফ্রেন্ডস ছিল, আর দিব্যা অথর্বের গার্লফ্রেন্ড ছিল। আরে ভাই, সেকেন্ড র্যাঙ্ক করার পরেও যদি মন খারাপ করে থাকতে হয় তাহলে এইভাবে তো আমাদের গলায় দুবু গাছ দিয়ে মরা উচিত, তাই না? আরে তুই তোর কথাটা বল রাজ, সবসময় বলিস পড়িস আর তার উপর তুই এরকম ফলাফল, যত সব। আরে তোদের জন্যই তো আমি সব কিছু থেকে কপি করতে পেরেছি রে। শুধু আমার বাবার কথা মনে পড়ছিলাম আমি, যদি থাকতো আমার কাছে তাহলে। হ্যাঁ ঠিকই বলেছিস, এর জন্য আমারও কষ্ট হয় বই কি। সোহাম আঙ্কেলকে খুব ভালোবাসতাম আমি, আর আমি আমার বাড়ির থেকে তোর বাসিতে বেশি থাকতাম। আর দুদিন পরেই আমরা একটা ট্যুরে যাচ্ছি, একটু সময় লাগবে আসতে আমাদের। তোরা সবাই নিজেদের খেয়াল রাখিস। হ্যাঁ এখন আমি চলে যাচ্ছি, প্যাকিং করতে হবে তো। আচ্ছা ঠিক আছে রাজ, আমরা ভেতরে সবার সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চ না। এদের দুজনের ভালোই বন্ধুত্ব। কি হলো দিব্যা, তোর মন খারাপ কেন রে? কারণ তুমি আমাকে বলোইনি ট্রিপের ব্যাপারে। আমাকে নিয়ে যেতে চাও না নাকি? সেরকম কোনো ব্যাপার নয় রে, তুই এরকম রাগ করিস না তো। আরে বিয়ে করার কথা বলবো বাড়িতে গিয়ে, এসো। এবার তো আনন্দে থাক। পাক্কা তো? হ্যাঁ হ্যাঁ একদম পাকা। এবার আমি আসি, কিছু জিনিস কিনতে হবে আর মাকে বলতেও তো হবে আমায়। অথর্ব যাওয়ার এক রাত আগে ব্যাগ প্যাক করছিল, তক্ষুনি একটা কল আসে। আমি সবকিছু নিয়ে এসছি রে, আধ ঘন্টায় চলে আসবো। ঠিক আছে তাড়াতাড়ি আয়। মা। এসো বাবু, জেগে আছি। কোথাও যাচ্ছ? তুমি তো সব জানো তাই না মা? হ্যাঁ তুমি চিন্তা করো না, কয়েকদিনের ট্যুর এটা, কালকে সকালেই বেরোতে হবে। তুমি তোমার নিজের শরীরের খেয়াল রেখো, আর মাসি যা বানাবে সেগুলো খেয়ে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাবু তাড়াতাড়ি ফিরিস। আমার কাছে তুই তো আছিস, একা আমার মোটেই ভালো লাগে না। হ্যাঁ মা তুমি কান্নাকাটি করো না, নাহলে আমি যেতেই পারবো না। খুব তাড়াতাড়ি চলে আসবো, বিজয় তো সঙ্গে যাচ্ছে। ঠিক আছে বাবু, আটকাবো না। ব্যাস নিজের খেয়াল রাখিস, খাবার খেয়ে নিস টাইম মতো, স্বাস্থ্য ভালো থাকবে। যা ঘুমিয়ে পড়, সকালে তাড়াতাড়ি বেরোবি তো। ওকে মা, গুড নাইট। গুড নাইট বাবু। দরজা নক হওয়ার আওয়াজে অথর্ব দরজা খুলে দেয়। এতক্ষণ লাগলো? কি করছিলি তোরা? হ্যাঁ আচ্ছা তোরা একসাথে এখানে কি করে এলি রে? আসলে ব্যাপারটা হলো, ওকে আমিই বলতে বলেছি। এত বড় রিস্ক আর তুমি একা যাওয়ার কথা ভাবছো? আমরাও সাথে যাব। হ্যাঁ তোকে একাই ভাবে ছাড়বো না আমরা, বুঝেছিস? কিন্তু আমি অন্ধকার আর জঙ্গলে একটু ভয় পাই, এটা মনে রাখিস। কিন্তু তুই তো অ্যাসিওরেন্স দিতে পারিস না। দেখ কিছু মনে করিস না, ওরা আমায় খুব বিরক্ত করছিল তো। দিব্যা, রাজ, এটা কোনো বাচ্চাদের পিকনিক নয় রে। বিজয় যখন তোমাদের বলেছে তাহলে তোমাদের বোঝা উচিত ছিল। সেই জানোয়ারের ব্যাপারে নিউজ পেপারে তো পড়েছি, টার্জান বলে তাকে সবাই। তার ভয় এতটাই যে সেই রাস্তা দিয়ে কেউ যায়ও না। তুমি তো জানোই ভালো করে যে আমাদের কতটাই প্রয়োজন পড়বে। দিব্যা ঠিকই বলছে, ও মেডিকেল স্টুডেন্ট, ওর প্রয়োজন পড়বে আমাদের। আমি সমস্ত ইমার্জেন্সি ফার্স্ট এডের জিনিস প্যাক করে নিয়েছি। আমিও খাবার দাবার প্যাক করে নিয়েছি সবার জন্য। তোরা যখন ঠিক করে নিয়েছিস তাহলে ঠিক আছে, কিন্তু মাথায় একটা কথা ঢুকিয়ে নে, ওখানে প্রাণ সংকটে পড়তে পারে। ওই টার্জানকে আমিও দেখেছি, একবার দেখলে পরেই এবার কেঁপে উঠি আমরা। সকালে বেরোতে হবে, আরাম করে নাও। ইয়েস স্যার। চারজনই গাড়িতে বসে বেরিয়ে পড়ে কালো পাহাড়ের জঙ্গলের দিকে। সেই রাস্তা যেখানে অথর্বের বাবাকে অপহরণ করা হয়েছিল। ওখান থেকে গাড়ি কিছুটা দূরে জঙ্গলে দাঁড়িয়ে পড়ে, আর তারা খোঁজে বেরিয়ে পড়ে। সবাই ব্যাগ ট্যাগ বের করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ সমস্ত জিনিস বার করে নিয়েছি।
সবাই জঙ্গলে অনেকক্ষণ পর্যন্ত হাঁটার পর একটা গুফা পর্যন্ত পৌঁছায়। রাত হতে চলেছে কিছুক্ষণেই, আজকে এখানেই আরাম করে নিই। তুমি আর বিজয় লাকড়ি নিয়ে এসো, আমরা বাকি কাজ করে নেব। ঠিক আছে, আমরা আসছি, তোমরা এখানেই থেকো, কোথাও যাবে না কিন্তু। অনেকটাই এগিয়ে চলে এসছি, তার উপর কাঠও জমা হয়ে গেছে। এবার বলো এরপর কি করতে হবে? তোমার ড্যাড আমার পাপার কেসের ব্যাপারে অনেক কিছুই বলেছিলেন। ওটা পাপা সায়েন্স এক্সপেরিমেন্টের একটা ফলাফল। শক্তিও রয়েছে ওর মধ্যে অনেক। এক হাতে কারের দরজাটা নাকি ছুঁড়ে ফেলে দেয়, আর বাবাকে নিয়ে গিয়েছিল টার্জান। আমি যাচ্ছি, তোর কি মনে হয়েছিল ওকে আমরা মারতে পারবো? সেসব জানি না আমি এখন। আদিবাসীদের গ্রাম একেবারে নিরিবিলি হয়ে গেছে, আর যে ডাকাত যে গান নিয়ে খেলা করে সেও আর বেঁচে নেই। যদি তাই হয় তাহলে ভীষণ স্মার্ট আর শক্তিশালীও বটে। হয়তো ওদের দুজনকে নিয়ে আসার ভুল হয়েছে। ওদের যদি কিছু হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এখন তোরা এসে গেছে, আর ওদেরকে আমিও তো আটকাতে পারলাম না, তাই না? তাই এসব নিয়ে বেশি ভেবে লাভ নেই, চল আমরা এগোই এখন। রাত হয়ে গেছিল। চারজনই আগুনের কাছে বসেছিল আর কথা বলছিল। তোমরা লাস্ট মোমেন্টে এসেছো, তাই আমাদের কাছে শুধু 3টেই গান রয়েছে। এটা আমি এমার্জেন্সির জন্য রেখেছিলাম। তাই না রাজ? এটা দেখে তো ভয় করছে, ভালো হয়েছে আমাকে দাওনি। আমি প্রথমবার গান ধরলাম। এটা লোড করে ওপর দিকে টেনে দিতে হবে, তারপর তাক করে চালিয়ে দিও। সহজ এমনি, কিন্তু ভয় পেলে চলবে না। ঠিক ঠিক আছে, আমি পুরোপুরি চেষ্টা করব। ভয় পাবি না তো? ব্যাস, অনেক হয়েছে, ওকে বেশি শেখানোর দরকার নেই। তোমাদের দুজনকে ছাড়া যে কেউ প্রথমবার এইভাবেই রিঅ্যাক্ট করবে। ইউ আর দ্য উইয়ার্ড ওয়ান্স। আচ্ছা, এবার সবাই শুয়ে পড়ো তো, এক এক করে পাহারা দিতে হবে কিন্তু। পরের দিন সবাই গুফা ছেড়ে এগিয়ে যাচ্ছিল আর জঙ্গলে এগোতেই শুরু করে দেয়। এই জঙ্গলটা অতটাও ভয়ঙ্কর নয়, শুধু নামটাই কালো পাহাড়। ভয় পাস না, চিৎকার করিস না, কিচ্ছু হবে না। আরে মানুষের কঙ্কাল তো গাছের মধ্যে ঝুলিয়ে মেরে দিয়েছে দেখছি। এটা একটা ওয়ার্নিং সবার জন্য। এরপরে যে এগিয়ে তার এই অবস্থাই হবে। এই জঙ্গল সত্যি ভয়ঙ্কর দেখছি। হ্যাঁ, আরে বড়ই তাড়াতাড়ি পাল্টে গেলি তুই। হ্যাঁ, সবাই সতর্ক থাকো, সন্ধে একটু পরেই নেমে আসবে কিন্তু। আর বেশি চিৎকার করবে না। শোনো দিব্যা। আমি খেয়াল রাখবো। অথর্বা নিজের ব্যাগ থেকে কিছু একটা বার করে কাপড়ে লুকিয়ে ফেলে। অথর্বের চেহারায় একটা হাসি চলে আসে। তুমি এরকম সিচুয়েশনে হাসছো কি করে? আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছে। না, এই কিছু ভাবছিলাম আমি। আচ্ছা, ও এত খুশি কেন বলো তো? হ্যাঁ, ও নিজেকে নিজের বাবার কাছাকাছি মনে করছে। শুধু ওর হাসি কেন রে? ওর হাতগুলো কেমন কাঁপছে একবার দেখ। আমরা এতক্ষণ ধরে হাঁটছি, এখন পর্যন্ত 4-5টা মানুষের কঙ্কালও দেখেছি। এটা তো একটা মৃত্যুর জঙ্গল মনে হচ্ছে। তুই পেছনেই থাকিস দেবিয়া। যদি কারোর কিছু হয় তাহলে মেডিকেল ট্রিটমেন্ট শুধু তুই দিতে পারবি। বিজয় তৈরি থাকবে কিন্তু। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আমি দেবিয়ার পেছনেই থাকছি, ওর পেছনে তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, ওখানে দেখ ওই যে গুহাটা। সবাই আস্তে আস্তে গুফার দিকে এগিয়ে যায়। গুফার বাইরে দাঁড়িয়ে অথর্ব ভেতরের দিকে তাকায়, আর তার দ্বিতীয় দিকেই বিজয়ও। হালকা আলো ছিল। একটু মন দিয়ে দেখার পর তারা একজনকে ওখানে দেখতে পায়। তক্ষুনি বিজয় শুট করার কথা ভাবে, কিন্তু অথর্ব ওকে হাত দিয়ে তাকে দাঁড়াতে আর তার পেছনে যেতে ইশারা করে। অথর্ব টর্চ চালায় আর তার মুখে আলো দেয়, আর সে অবাক হয়ে যায়। সেই লোকটা যার গলা দড়ি দিয়ে ঢাকা ছিল, সে আর কেউ নয়, সোহম ছিলেন। বাবা, বাবা, না অথর্ব, বাবা তুমি আমাকে চিনতে পারছো তো? অথর্ব ধুলো মাটিতে লাগা খুব বড় বড় চুল আর নখওয়ালা সোহমকে চিনতে পেরে যায়। বাকি সবাইও এই সব কিছু দেখছিল। অথর্ব, আগে এখান থেকে বেরোতে হবে আমাদের। যদি টার্জান আমাদের ধরে ফেলে তাহলে আমরা মারা যাব। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আমাদের। কিন্তু ওনাকে নিয়ে যাব কি করে? হ্যাঁ, আরে এইভাবে তুলে নিয়ে যেতে পারবো না। দিব্যা। হ্যাঁ অথর্ব, ব্যাস 1 মিনিট, আমি ওনাকে অ্যানেস্থেসিয়া দিচ্ছি। তাড়াতাড়ি, আমাদের হাতে বেশি সময় নেই। ওনাকে দিব্যা ইনজেকশন দিয়ে দেয়, আর তারা যেই গুফাতে ক্যাম্প করছিল ওখানে দৌড়ে পৌঁছে যায়।
এখান থেকে আমাদের পালিয়ে যাওয়া উচিত। এখন যখন আঙ্কেলকে পাওয়া গেছে তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না যে ও আঙ্কেলকে মারেনি কেন এখনো। ও হয়তো প্রতিশোধ নিচ্ছিল, শুধুমাত্র বেঁচে থাকে অতটাই খাবার দিচ্ছিল। মেন্টালি ব্রেক করে দিয়ে একটা প্রাণীতে পরিবর্তন করে দেয় ওকে। নিজের ওপর করা এক্সপেরিমেন্টের প্রতিশোধ। অথবা তুই শান্ত হ। তুই যদি এইভাবে ভয় পাস তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো না রে। ও গুহাতে এসে ওনাকে দেখতে না পেলে ও আমাদেরকে খুঁজে ফেলবে আর মারার চেষ্টাও করবে। রাজ, রাজ তোর কি হলো? তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? বিজয়ের পেছনে টার্জেন দাঁড়িয়েছিল আর বিজয় তার সামনে যেন একটা বামন মনে হচ্ছিল। মুখ খোলা, তীক্ষ্ণ দাঁত আর মুখ দিয়ে জল পড়ছিল। সবার শ্বাস আটকে গেছিল তাকে দেখে। তক্ষুনি অথর্ব শক হয়ে তার ওপরে ক্রমাগত গুলি চালায়। টার্জেনের কাঁধে একটা গুলি লাগে আর বিজয় টার্জেনের হাত লাগার কারণে খুব জোরে দেয়ালে গিয়ে ধাক্কা খায়। টার্জেন ওখান থেকে উধাও হয়ে যায়। বিজয়, তুই ঠিক আছিস? বিজয়, দিব্যা ওদিকে দেখ। ওর মাথায় চোট লেগেছে আর হাতে মনে হয় ফ্র্যাকচার হয়েছে। টার্জেনের আওয়াজ আসে আর এখন সবাই কেঁপে ওঠে। এখন না, এখন ওর দিকে লক্ষ্য রাখ। ও এখানেই আছে, আমাদেরকে শিকার করছে আস্তে আস্তে। বিজয় নিজের বন্দুক ধরে আর সাহস করে অথর্বের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বিজয়, রাজ, আমাকে কভার করো। আমি আমার আসল জিনিসটা লুকিয়ে রেখেছি, ওটারই সুযোগ এখন। এটা কাজ না করলে তাহলে কিন্তু কিছু বলো না। আমি ততটাই ভয় পাচ্ছি যতটা তুমি। শুধু ওতে লক্ষ্য রাখো। ও ওই দিক দিয়ে আসছে আমাদের দিকে। দিব্যা মুখে হাত চেপে রাখে আর চিৎকার আটকে দেয়। আর রাজ গান ধরে রেখেছিল, কিন্তু এতটাই ভয় পেয়েছিল যে তার ঘাম ঝরতে শুরু করে আর সে কাঁপে। অথর্ব আস্তে আস্তে বাইরে বেরোয়। যেই মাত্র সে গুফার দরজার মুখের সামনে দাঁড়ায়, টার্জেন উল্টো দেখতে পাওয়া যায়, তাকে তুলতে শুরু করে দেয়। তক্ষুনি বিজয় শুট করে কভার দেয় আর টার্জেন লাফিয়ে দরজার ঠিক সামনে এসে দাঁড়ায়। এখনই অথর্ব, এটাই সুযোগ। তক্ষুনি অথর্ব যে জিনিস নিজের কাপড়ে লুকিয়েছিল সেটা বাইরে বার করে, আর সেটা হ্যান্ড গ্রেনেড ছিল। আর পিন বার করে টার্জেনের দিকে ফেলে দেয়। বিজয়, বিজয়, হ্যাঁ, এবার আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। সবাই স্বস্তির শ্বাস নেয়, কিন্তু রাজ এখনো ভয়ে ভয়ে ছিল। অথর্ব ভেতরে আসতে শুরু করে। একে অপরকে দেখে তারা হাসতে শুরু করে। সেই ব্লাস্টের পরেও টার্জান অথর্বের ওপরে লাফ মারে। ততক্ষণে রাজ গুলি চালিয়ে দেয় আর সেটা সোজা টার্জেনের মাথায় লাগে। টার্জেন মরে গেছিল। লোড করলাম, টানলাম আর তাক করে চালিয়ে দিই। আর তারপর সবাই রাজের দিকে তাকায়। বেশ ভয়ঙ্কর জঙ্গল এটা। 15 মাস পর হাসপাতালের ওয়ার্ডে একটা দরজার সামনে অথর্ব আর অনিশা দাঁড়িয়েছিল। মা, ভেতরে যাওয়া যাক। অনিশা সোহমকে দেখা মাত্রই উদাস হয়ে কাঁদতে শুরু করে। অনিশা, হ্যাঁ আমি। অথর্ব দিব্যার হাত ধরে আর রাজের সাথে বিজয় সবকিছু দেখে খুব খুশি হয়।